আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট সায়েন্স অফ সায়েন্স কর্তৃক আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপের প্রবলেম সলভিং এর 10ম সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ফাহিম আবরার এবং নিচে আমি ইমেল দেওয়া আছে। আজকে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইমেল অ্যাড্রেসে জানাতে পারো এবং যথাসাধ্য চেষ্টা করো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস বিগিন। আজকে ক্লাসে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হবে। গতদিন আমরা যে প্রবলেমটা শেষ করতে গিয়ে পারিনি, সেই 2016 সালে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের তৃতীয় থিওরিটিক্যাল প্রশ্নের শেষ পার্টটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করব। এই পার্টে একটা বিশেষ ধরনের সুপার কন্ডাক্টরের কথা বলা হয়েছে, তার নাম হলো ইসিং সুপার কন্ডাক্টর। এখন ইসিং সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যটা হলো যে এটা সুপার কন্ডাক্টিভিটি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নষ্ট করতে গেলে সাধারণ সুপার কন্ডাক্টরের চেয়ে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড দরকার পড়ে। কিন্তু কেন দরকার পড়ে এবং এর পিছনে ফিজিক্সটা কি সেটা আমরা এখনই এক্সপ্লোর করব। এটা হলো একটা নর্মাল সুপার কন্ডাক্টরের মধ্যে একটা কুপার পেয়ার। এখানে একটা ইলেকট্রন আছে আপ স্পিনে এবং একটা ইলেকট্রন আছে ডাউন স্পিনে। কিন্তু ইসিং সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে নর্মাল স্পিন কাপলিংয়ের সাথে সাথে আরেকটা কাপলিং ঘটে, যেটা হলো স্পিন অরবিট কাপলিং, এবং এই কাপলিংয়ের ফলে এই কুপার পেয়ারের এরিয়ার মধ্যে একটা ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় এবং এটা হয় অনেকটা এরকম। এদের ম্যাগনিটিউড সেম, কিন্তু যে ইলেকট্রনের স্পিন হলো আপ তার আশেপাশে এটা ডিরেকশন থেকে নেগেটিভ জি অ্যাক্সিস বরাবর, এবং যে ইলেকট্রনের স্পিন ডাউন তার আশেপাশে এটার ডিরেকশন থেকে প্লাস পজিটিভ জি অ্যাক্সিস বরাবর, এবং এদের ম্যাগনিটিউডটা প্রবলেমে আমরা বি অফ জি ধরব। আর ডিরেকশন তো আমি বলে দিলাম। তো এখন আমাদেরকে এই ডি পার্টে প্রথমে যেটা চেয়েছে কোশ্চেন D1, সেটা হলো যে এই বিশেষ সুপার কন্ডাক্টরের বিশেষ কুপার পেয়ারের এই স্টেটে এনার্জি কত হবে। তো আমরা আগে জানার চেষ্টা করব যে এখানে কী কী টার্ম রয়েছে। নর্মাল সুপার কন্ডাক্টরের মধ্যে একটা কাইনেটিক এনার্জি টার্ম থাকবে, একটা কুপার পেয়ারের জন্য নেগেটিভ 2 ডেল্টা টার্ম থাকবে, এবং আরেকটা টার্ম থাকবে সেটা হলো যে এই ইলেকট্রন এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাকশন, এবং এই ইলেকট্রন ও ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাকশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে, দুটো ইন্টারাকশনের জন্য দুটা পোটেনশিয়াল এনার্জি, সেই দুটা টার্মও আমার থাকবে। তাহলে আমি এটাকে E1 দিয়ে চিহ্নিত করছি। কোশ্চেন E1 দিয়ে উল্লেখ করা আছে। তাহলে এটা হবে P1 স্কোয়ার P2 স্কোয়ার ডিভাইডেড বাই ME মাইনাস 2 ডেল্টা। আর এখন আমরা কাজে লাগাবো একদম এ পার্টের শেষে আমরা যে ইকুয়েশনগুলো পেয়েছি এই ধরনের ইন্টারাকশনের জন্য, সেগুলো আমরা কাজে লাগাবো। তো প্রথমে থাকবে E1 PG প্লাস E2 PG। এখন এখানে মাইনাস দেওয়া হলো কারণ এই ইন্টারাকশনের পোটেনশিয়াল হলো এই টার্ম, এবং এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন মানে ম্যাগনিটিউডটা আসছে নেগেটিভ, ওইখানে মাইনাস দেওয়া হচ্ছে এবং একই কারণে এখানে প্লাস দেওয়া হয়েছে। আর এটা হলো যে ইলেকট্রনগুলোর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেটা তাদের স্পিন থেকে তৈরি হয়েছে। এখন আমরা যেহেতু জানি যে এই কোশ্চেনে আপ স্পিনটাকে পজিটিভ স্পিন হিসেবে ধরা হয় এবং ডাউন স্পিনটাকে নেগেটিভ স্পিন হিসেবে ধরা হয়, তাহলে আমার এই দুটা টার্ম দাঁড়াবে তাহলে এই টার্মটা আমার দাঁড়াবে প্লাস ই ইন্টু রিডিউস পাই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 ইন্টু এমই, আর এটার মান দাঁড়াবে মাইনাস ই ইন্টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 ইন্টু এমই। তাহলে আমি যদি
সিম্পলিফাই করি, মানে এই সিম্পলিফাই করে যদি টুটা টার্মকে যোগ করে দিই তাহলে আমি পাবো ই ইন্টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এমই ইন্টু বিজেড। এটাই হলো আমার এনার্জির ভ্যালু। তো আমাদের D1 শেষ হয়ে গেল, এখন আমরা D2-তে যাব। এখন D2-তে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এখন আমরা এটার সুপার কন্ডাক্টিভিটি ভাঙার চেষ্টা করব প্যারাম্যাগনেটিক ইফেক্টে। তার মানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করবো। এক্ষেত্রে এবার আমরা প্রয়োগ করব এটা এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করব এবং আমরা হিসাব করব যে যদি এটা এই কুপার পেয়ারটাকে ভাঙতে সক্ষম হয় তাহলে সেক্ষেত্রে আমার এনার্জিটা কীরকম হবে, আমরা এখন সেটা ক্যালকুলেশন করব। তো এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কী কী টার্ম আমাদের লাগবে সেগুলো বের করতে হবে। আগের মতো কাইনেটিক এনার্জি টার্ম থাকবে, এবার আমার কুপা পেয়ারের জন্য যে টার্মটা আনতে হয় সেটা আনা লাগবে না। আর এবার ইন্টারাকশনের ক্ষেত্রে আমার এক্সপ্রেশনগুলো একটু কমপ্লেক্স হয়, কারণ এবার একটা না দুইটাই ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি এখন যদি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, কী ধরনের ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে সেটা যদি আমি লিখতে চাই তাহলে হবে P1 ইজ ইকুয়াল টু Px 0 মাইনাস Bg। আর ধরে নিলাম এটা 1 নম্বর ইলেকট্রন, এটা 2 নম্বর ইলেকট্রন, তাহলে Px 0 Bg। আর এটা হলো 2 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা। এখন আমি এই টার্মগুলোকে কী করে অ্যানালাইসিস করতে সেটা আমি দুইভাবে দেখাবো। তো দুইভাবে দেখানোর আগে আমরা যে টার্মগুলো দরকার, মানে যে টার্মগুলো আমরা জানি সেই টার্মগুলো লিখে ফেলি। 2me এটা লিখে ফেলা। এখন আমরা এই ইন্টারাকশনের পোটেনশিয়াল এনার্জিগুলোকে অ্যানালাইসিস করব। আমরা এ পার্টে ফিরে যাব এবং এ পার্টের যে পোটেনশিয়াল এনার্জির আলটিমেট এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা এখন আমরা ভালো করে লক্ষ্য করব। এখানে আমার বিটা ছিল যতগুলো ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে এক্সটার্নাল হোক বা দেখা গেল যে কুপা পেয়ারের মধ্যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বা অন্য আরেকটা কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে, সবগুলো মিলে আমার যে সামড আপ ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা হলো এই বি। ঠিক আছে, আর এই মানটা আমার কিন্তু এই বি এর কোনো প্রকার ওরিয়েন্টেশন বা ম্যাগনিটিউডের চেঞ্জের উপর নির্ভর করে না। তার মানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা ডাইরেক্ট এগুলোর এই ম্যাগনেটিক ফিল্ডগুলোর অ্যাম্পলিটিউড নিয়ে সেটাকে আমরা বি এর জায়গায় বসে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারি। আর এখন এবং এটাই হলো এই E2 বাকি অংশটুকু বের করে এলিগেন্ট মেথড। তো আমি এখন তাহলে এখানে প্লাস দিলাম। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমার যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাবো সেটা লিখলাম এবং ম্যাগনিটিউডটা লিখছি। এবং দ্বিতীয়তার ক্ষেত্রেও একই ব্যাপার হবে। সরি, এখানে একটা মাইনাস সাইন আসবে, অ্যাকচুয়ালি আমি মাইনাস সাইনটা দিতে ভুলে গেছি। তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশনটা দাঁড়াবে, এখন আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো যে এখন আমার এই প্রথম আর দ্বিতীয় ইলেকট্রনের যে স্পিনজনিত স্পিনজনিত যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে সেটা কিন্তু আমরা ধরে নিব আমার যে নর্মাল
ম্যাগনেট্রন ছিল সেরকম, সেটাই আমরা এখানে ধরে নিব। এর কারণটা হলো যে যেটা আমি আগে বললাম, যে আমি এখন এই গোটা ম্যাগনেটিক ফিল্ডটাকেই আমার যে এ পার্টের যে সিঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড ছিল সেটা কনভার্ট করে নিয়েছি। সেই কারণে এখন আমার যেটা হয়েছে, যে পরিস্থিতিটা পেয়েছি সেটা হলো যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটার স্পিন ডিরেকশন আমার যে কোনো দিকে হতে পারে, এবং একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কাজে যেটা হবে যে সে ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে, এবং মানে যদি তার উপর কোনো ফার্দার রেস্ট্রিকশন না থাকে, এবং তখন আমার পোটেনশিয়াল এনার্জি মিউ বি ইন্টু বি। তো এই ঘটনাটাই ঘটবে, এবং কাজে আমার এই মিউ E1 এবং মিউ E2 দুটাই হয়ে যাবে মিউ বি, এবং তাহলে আমার সিম্পলিফাই করার পর টার্মগুলো আসবে EH ME BX স্কোয়ার BG স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আর তারপরে তোমরা যারা সন্তুষ্ট হতে পারে, যারা একটু হ্যান্ডটাকে ডার্টি করে দেখতে চাচ্ছ যে এটা আসলে হোল্ড করে কিনা, তার জন্য আমি খালি এই 1 নম্বর ইলেকট্রনের জন্য আমি একদম এই স্পিনটাকে কম্পোনেন্টে ভাগ করে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য পোটেনশিয়াল এনার্জি বের করে আমি জিনিসটাকে তোমাদের দেখাবো। তো এখন আমরা যেটা লক্ষ্য করবো সেটা হলো, এখন যেহেতু আমার কোনো রেস্ট্রিকশন নেই, কাজে আমার স্পিনের ডিরেকশনটা হবে এই টোটাল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন তার সাথেই আমার ডিরেকশনটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার স্পিন প্রাইম 1 উইল বি ইকুয়াল টু মাইনাস হাফ রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখন আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হলো যে আমরা কী করে কম্পার্টমেন্টালাইজ করব, মানে কী করে এর কোন উপাংশে কতটুকু থাকবে সেটা নির্ণয় করব। এখন আমরা ধরে নিই যে এটা এবং মানে স্পিন এবং ম্যাগনেটিক ফিল্ড একই ধরনের সমজাতীয় ভেক্টর, এবং যেহেতু তাদের দিক একই, কাজে দেখা যাচ্ছে যে তারা একে অপরের স্কেলার গুণিতক, এবং স্কেলার গুণিতকের ক্ষেত্রে আমরা একটার কম্পোনেন্টগুলো রিলেশন ইউজ করে আরেকটাকেও আমরা কম্পোনেন্টে ভাগ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমার কম্পোনেন্টগুলো অনেকটা এরকম হবে, px স্কোয়ার pg স্কোয়ার 0 মাইনাস pg px স্কোয়ার pg স্কোয়ার। তাহলে আমার U1 প্রাইম হবে E এরকম না, ES1 ES1 2ME H নাকি হ্যাঁ এরকমই হবে। এটুকু হলো যে আমার এটার জন্য যেটুকু লাগবে সেটুকুরই এক্সপ্রেশন, আর তার সাথে আমি এখন ম্যাগনেটিক ফিল্ডটাকে যোগ করে দিব, মানে গুণ করে দিব এখন তোমরা লক্ষ্য করো, এটা গুণফল হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস বিজে স্কোয়ার, আর এটার গুণফল হবে বিজেড স্কোয়ার, এটা এবং এটা গুণফল বিজে স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার বিএক্স স্কোয়ার প্লাস বিজেড স্কোয়ার। তাহলে আমার এটা আলটিমেটলি দাঁড়াবে মাইনাস EH 2ME রুট ওভার BX স্কোয়ার BG স্কোয়ার। তাহলে এটাই আমার দাঁড়াবে আলটিমেটলি এই U1 প্রাইম, বা এখানে যখন আমরা প্যারাম্যাগনেটিক ইফেক্ট কাজে লাগাবো তখন আমার প্রথম ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি, একইভাবে তোমরা দ্বিতীয়টারও বের করতে পারবে এবং এই সেম এক্সপ্রেশনটাই পাবা। তাহলে আমি আশা করতে পারি যে তোমরা ক্লিয়ার হয়ে গেছো ব্যাপারটা। আর এখন আমরা চলে আসবো এটার ফাইনাল পার্টি D3। এটা অনেকটা আগেকারগুলো ফাইনাল পার্টের মতনই, যে আমার এখন কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হলে আমার এই কুপার পেয়ারটা ভেঙে প্যারাম্যাগনেটিক ইফেক্টের জন্য
কুপার পেয়ারটা ভেঙে যাবে এবং সুপার কন্ডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা যদি আগেকার মতোই E1 ইজ ইকুয়াল টু E2 এই সমীকরণটা তৈরি করো, তাহলে তোমরা পাবা প্লাস is equal to AH ME PX square PZ square। তাহলে এটা তোমরা এখান থেকে কমন টার্মগুলো বাদ দিলে তোমরা এই সমীকরণটা পাবা, এই যে 2 ডেল্টা প্লাস E ইন্টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ME ইন্টু BZ ইজ ইকুয়াল টু E ইন্টু রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ME ইন্টু রুট ওভার BX স্কোয়ার প্লাস BDZ স্কোয়ার। তাহলে এখান থেকে এখন আমি উভয় পক্ষকে বর্গ করব, তাহলে আমি পাবো 4 ডেল্টা স্কোয়ার স্কোয়ার টু এখন আমাকে যেহেতু বিএক্স বের করতে হবে, কাজেই এটা এদিকে নিয়ে গিয়ে গোটাটাকে রুট ওভার করলে তোমরা বিএক্স এর মান পেয়ে যাবে এবং এটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। এটাকে আরও সিম্পলিফাই করা যায়, সেটা তোমরা করে নিতে পারো। এবং এরই সাথে আমাদের 2016 সালে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে T3টা শেষ হয়ে গেল। প্রসঙ্গত বলে রাখি, আজকে আমরা যেসব প্রবলেম সলভ করব সবগুলোই বিভিন্ন এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেম, এবং আমরা এখন যেটা সলভ করতে শুরু করবো সেটা হলো যে 2005 সালের দ্বিতীয় থিওরিটিক্যাল কোশ্চেনের দ্বিতীয় পার্ট, মানে 2 পার্টের মধ্যে দ্বিতীয় পার্ট। এখন এই পার্টটা আমার কাছে একটা স্পেশাল প্রশ্নের কারণটা হলো যে সকল ম্যাগনেটিজমের প্রশ্নের যেখানে বার ম্যাগনেট ইনভলভ করা আছে সেখানে বার ম্যাগনেটের ফ্রিঞ্জ ইফেক্টটাকে নেগলেক্ট করা হয়। মানে ধরো যেভাবে দুটা বার ম্যাগনেট রাখা আছে ANS এবং তাদের মধ্যকার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো হয় অনেকটা এরকম। আমরা কি করে, আমরা খালি এই অংশটুকুটা নিয়ে আলোচনা করে এই অংশগুলোকে আমরা বাদ দিয়ে দিই। এই যে আমার সাইড দিয়ে যাওয়ার সময় যে বেঁকে গেল, এই ইফেক্টটাকে বলা হয় ফ্রিঞ্জ ইফেক্ট। এখন আমরা সাধারণত প্রবলেম সলভ করার সময় ফ্রিঞ্জ ইফেক্টটাকে নেগলেক্ট করি, কিন্তু এই প্রবলেমে ফ্রিঞ্জ ইফেক্টটাই হলো আমাদের মুখ্য বিষয় এবং ফ্রিঞ্জ ইফেক্টটা ইউজ করে আমরা প্রবলেম সলভ করব। ওইখানে এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন, এটা একটা ক্রিটিক্যাল এবং ইনটুইটিভ প্রশ্ন, সেখানে আমরা এখন এটা সলভ করতে শুরু করব। তো এটা হলো আমাদের ইনিশিয়াল বার ম্যাগনেট। এখন এগুলোর পোলার অ্যারেঞ্জমেন্টগুলো হলো একটা এরকম ANS SN।
মানে এগুলো পোল আসলে নর্মাল বার ম্যাগনেটের যেরকম এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল এরকম না। এই বার ম্যাগনেটগুলোর পোল হলো যে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, এটা একটু ভিন্ন ধরনের পোল, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে ডাইমেনশনও দেওয়া আছে, এটা হলো এল বা লেন্থ আর এটা হলো উইথ। আমাদের হাইটটা দরকার নেই প্রবলেমের জন্য। আর ফিল্ড লাইনগুলো হলো একটা এরকম সাইডে এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ফ্রিঞ্জ ফিল্ডটা কীরকম হবে সেটা কিছু ফর্মুলা আমাদেরকে দেওয়া আছে, তবে সেই ফর্মুলাগুলো জানার আগে আমাদেরকে আগে অ্যাক্সিসগুলোকে চিহ্নিত করতে হয়, নইলে আমরা কোনো ফর্মুলাকেই পারফেক্টলি এস্টাবলিশ করতে পারবো না। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো জি অ্যাক্সিস। মানে দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জি অ্যাক্সিস। এখন আমাদের ফ্রিঞ্জ ফিল্ডের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে ফ্রিঞ্জ ফিল্ডের দুইটা পার্ট আছে, একটা হলো বিএক্স আর আরেকটা হলো বিজি। আর মাঝখানে এবং দুই ম্যাগনেটের মাঝখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা হলো ইউনিফর্ম। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটার ম্যাগনিটিউড হলো বি আর ডিরেকশনটা দেওয়াই আছে। তো এখন আমাদের প্রবলেমটা এমনভাবে সাজানো হয়েছে যে ফ্রিঞ্জ ফিল্ডের জি কম্পোনেন্টটাকে নিয়ে কোনো কাজ করা লাগবে না, কাজে এটা বাদ। আমাদের খালি এটার যে এক্স কম্পোনেন্ট বা বিএক্স সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং এই বিএক্সের মান কীরকম হবে সেটা কিছু সূত্র দেওয়া আছে, এবং সেটা কতদূর পর্যন্ত প্রযোজ্য সেটা দেওয়া আছে। আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হলো যে এই ম্যাগনেটের যে প্রান্তরেখা, সেই প্রান্তরেখা থেকে বি ডিস্টেন্স পর্যন্ত ফ্রিঞ্জ ফিল্ডের বিএক্সের সূত্রগুলো কাজে লাগবে, মানে প্রযোজ্য হবে, এবং সেক্ষেত্রে বিএক্সটা হবে বিজি বাই বি বা মাইনাস বিজি বাই বি। এদিকে হবে প্লাস বিজি বাই বি আর এদিকে হবে মাইনাস বিজি বাই বি। এদিকে প্লাস এবং এদিকে মাইনাস, আমি এটাও দেখিয়ে দিই, এদিকে প্লাস এবং এদিকে মাইনাস। আর জিটা হলো যে এই ডিস্টেন্স। এখন আমি দেখে নিই এই ডিস্টেন্সটা কোন থেকে মেজার করা হবে। এখন আমাদের এই এক্স অ্যাক্সিসটা গেছে দুই ম্যাগনেটের একদম মাঝখান বরাবর, তো মাঝখানে বরাবর, এবং জি অ্যাক্সিসটা গেছে এই দৈর্ঘ্য থেকে, এই দৈর্ঘ্যটা যে তল বরাবর দুই ভাগে ভাগ হয়ে গেছে সমান দুই ভাগে, সেই তলে উইথেরও ঠিক মাঝখানে, মানে এই উপরের তল বা নিচের তলে এই আয়তাকার ঘনবস্তুগুলোর যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রের প্রজেকশনটা যে বিন্দু দুটাতে, সেই বিন্দু বরাবর এটা উঠে গেছে। তার মানে আমি যদি জিনিসটা বোঝাতে চাই তাহলে এই যে এটা ধরো যে আমাদের একটা ম্যাগনেট, এবং এটা যদি দুই ম্যাগনেটের যে ডিস্টেন্স সেটা মধ্যবিন্দু, তাহলে এক্স অ্যাক্সিসটা গেছে এরকম, আর এটা এই জায়গাটা যদি দৈর্ঘ্যের মাঝখানে হয় তাহলে ওয়াই অ্যাক্সিসটা গেছে এই এক্স অ্যাক্সিসের সাথে লম্বভাবে এভাবে, আর জি অ্যাক্সিসটা গেছে এই ম্যাগনেটের ভরকেন্দ্র যদি এখানে হয় তাহলে জি অ্যাক্সিসটা গেছে এভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে অরিজিনটা তাহলে কোথায়। অরিজিনটা হলো ঠিক একদম এখানে, মাঝখানে স্পেস বা একদম এই ফাঁকা স্পেসটা একদম মাঝখানে, বা বলতে পারো যে মাঝখানে স্পেসটা যদি একটা আলাদা আয়তাকার ঘনবস্তু, তাহলে তার ভরকেন্দ্রতে হলো আমাদের অরিজিন বা ও। আশা করি এই অ্যাক্সিস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এখন আমরা এদিক দিয়ে একটা ন্যারো বিম অফ পার্টিকেল অ্যাপ্লাই করব। এখন ন্যারো বিম অফ পার্টিকেলটা অনেকটা এরকম, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে তুমি ধরো হাতটা এভাবে নাও, দিয়ে তারপর স্লাইডটি আউটওয়ার্ডস বেন্ড করো, তাহলে আমার এদিকটা হবে, এদিক দিয়ে আমার যে বিমটা ঢুকছে তার রিপ্রেজেন্টেটিভ, এবং এদিকটা হবে ধরো এদিক দিয়ে
এই এরিয়াতে ম্যাগনেট থেকে বের হয়ে যাবে বিমের যে অংশটা, মানে পুরো অংশটাই বের হবে, মানে এই এই এক্স অ্যাক্সিস বরাবর যে অংশটা এই ম্যাগনেট থেকে বের হবে সেই অংশটা। আর তোমরা যেটা দেখছো সেটা হলো যে আঙ্গুলগুলোর টিপগুলো এই এক জায়গায় কনভার্জ করছে। আমি যদি একটা মানে মোটামুটি একটা আঁকলাম, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে সবগুলো এই জায়গায় কনভার্জ করছে। ঠিক সেরকমই বিমগুলো এই ম্যাগনেট থেকে বের হয়ে যাওয়ার পর একটা জায়গায় ফোকাস হবে। কারণটা হলো যে এই ফ্রিঞ্জ ফিল্ডগুলো যে আছে, ফ্রিঞ্জ ফিল্ডগুলো লেন্সের মতো কাজ করে এই বিমটাকে ফোকাস করে ফেলবে। ইনিশিয়ালি প্যারালাল ছিল এই হাতের মতোই, এবং বের হতে হতে এবং যখন ম্যাগনেট থেকে বের হবে তখন আস্তে আস্তে এটা ফোকাস হয়ে এই জায়গাটা মিলিত হবে। আর আমি তোমাদের হাতটাকে বেন্ড করতে বলেছি, তার কারণ হলো যে এটা একদম এই এক্স অ্যাক্সিসের সমান্তরালে বিমটাকে পাঠানো হবে না, এক্স অ্যাক্সিসের সাথে একটা ক্ষুদ্র কোণ করবে। আমি মানে বিমটাকে যদি এখন তোমরা টপ সাইড থেকে দেখো তাহলে দেখতে পাবো যে বিমটা অনেকটা এইভাবে যাচ্ছে, আর আমার এক্স অ্যাক্সিসটা হলো এরকম। আর এটা হলো ম্যাগনেট, এটা হলো টপ ভিউ, এই কোণটা হলো থিটা, এই কোণটা হলো থিটা। আমি যদি সাইন বিবেচনা করি তাহলে এটা হবে প্লাস থিটা, এটা হবে মাইনাস থিটা। তাহলে আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে এখানে বিমের গতিপথটা কীরকম হবে। এটা অনেকটা স্লাইটলি আউটওয়ার্ডস বেন্ড করা এই হাতের মতো হবে। এটা বাম হাত, অ্যাকচুয়ালি আমি আমার বাম হাত দিয়ে জিনিসটাকে ডেমনস্ট্রেট করছি। এটা এক্স অ্যাক্সিসের সাথে একটা ক্ষুদ্র কোণ বলে রাখি, থিটা কোণটা একটা ক্ষুদ্র কোণ করে ঢুকবে এবং এটা পাকবে, এবং এটা গোটা অংশটা হলো একটা বৃত্তাকার আর্ক। বৃত্তাকার আর্কে ঢুকে বের হবে, এবং বের হওয়ার পর ফ্রিঞ্জ ফিল্ডের প্রভাবে এটা একটা জায়গাতে ফোকাস করবে। কাজে আমি যদি সাইড থেকে জিনিসটা দেখি তাহলে এটা অনেকটা এরকম হবে, যে বিম যাচ্ছে দিয়ে এই যে দিয়ে এই পয়েন্টে মিলিত হচ্ছে। এবং যেহেতু আমার বিমটা একটা জায়গায় ফোকাস করছে, তার মানে একটা ফোকাস পয়েন্ট আছে, এবং সেই ফোকাস পয়েন্টটা হলো এই সাইড থেকে এই ফোকাস পয়েন্ট পর্যন্ত দূরত্ব, সেটা হলো আমার ফোকাস লেন্থ। এবং ফোকাস লেন্থটাকে আমরা আমাদের নর্মাল নোটেশনের সাথে মিলিয়ে এফ দিয়ে প্রকাশ করব। আর আরও একটা ইনফরমেশন দিতে হবে, সেটা হলো যে এই বিমের যে এই লেন্থ, মানে জি অ্যাক্সিস বরাবর বিমের যে বিস্তার, সেই বিস্তারটা এই ম্যাগনেট দুটার মধ্যকার যে ফাঁক, সেই ফাঁকের সাথে কম্পারেবল, তার মানে ফাঁকের লেন্থের কাছাকাছি। তার মানে দেখা যায় গোটা ফাঁক জুড়ে বিমটা যাবে। আর এই বিম দুটার মধ্যে ফাঁকটাকে জি দ্বারা চিহ্নিত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসলে কী ঘটছে, কারণ এটা বুঝতে পারাটা কিন্তু আমাদের পরবর্তীতে প্রবলেম সলভিংয়ের জন্য ক্রুশিয়াল একটা ফ্যাক্ট হিসেবে দেখা দিবে। তো এইটুকু চিত্র আমার থাক। এখন তাহলে আমাকে বিমের ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। বিমের প্রত্যেকটা পার্টিকেলের মাস হলো এম এবং চার্জ হলো প্লাস কিউ। এটা হলো আমার বিমের ইনফরমেশন। এখন আমার প্রশ্ন হলো একটাই, এবং সে প্রশ্নটা হলো যে আমি যে ফোকাস লেন্থটা দেখেছিলাম সেই ফোকাস লেন্থটা বের করতে হবে। তো এটা আসলে এই প্রবলেমটা আসলে সাধারণ F4 প্রবলেমের মতো অত সেগমেন্টেড না। কাজে আমাদেরকে আগে একটা প্ল্যান বের করতে হবে যে আমি কি ফিজিক্যাল প্রপার্টি অবজার্ভ করলে আমি হয়তো এই ফোকাস লেন্থটা বের করার জন্য একটা রাশি পাবো। তো এখন আমার কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ধরো এটা একটা পার্টিকেল। এখন এই পার্টিকেলটা ধরো যে একটা সার্টেন অ্যাপারেটাস
পার হওয়ার পর এই দিকে একটা মোমেন্টাম, এই দিকে একটা মোমেন্টাম পেলাম। আমি এটা দিলাম পি জেড এবং এটা দিলাম পি এক্স, এবং দেখা গেল যে এখানে আরেকটা গেছিল, সেটা এইদিকে একটা পি জেড প্রাইম এবং মানে উপরের দিকে, এবং সেই একই সাইডের দিকে পি প্রাইম এক্স একটা মোমেন্টাম পেল। তার মানে এর গতিপথটা হবে অনেকটা এরকম এবং এর গতিপথটা হবে অনেকটা এরকম। দিয়ে ধরো যে টি সময় পর আমার মিলিত হলো এফ বিন্দুতে, তাহলে এই দুটা পার্টিকেলের বিমের জন্য এটা হলো ফোকাস পয়েন্ট। এবং আমি যদি ধরি যে জায়গায় অ্যাপারেটাসটা শেষ হয়ে গেছে, তাহলে আমাদের এই প্রবলেমের টার্মিনোলজির সাথে মিল রেখে এই দূরত্বটাকে আমরা বলবো আমাদের নির্ণয় ফোকাস দূরত্ব। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা করো সেটা হলো যে এই পার্টিকেল দুটা যতক্ষণে এই হরিজন্টাল এফ ডিস্টেন্সটা অতিক্রম করেছে, সেই একই টাইমে কিন্তু এই ভার্টিক্যাল যে ডিস্টেন্স, ধরি ভার্টিক্যাল ডিস্টেন্সটা হলো জি, সেই ভার্টিক্যাল ডিস্টেন্স জিটাকেও কিন্তু অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে যদি আমার হরিজন্টাল ডিস্টেন্স পার হওয়ার এই এফ হরিজন্টাল ডিস্টেন্স পার হওয়ার টাইম যদি আমার টিএইচ হয়, আর এই জি ভার্টিক্যাল ডিস্টেন্স পার হওয়ার টাইম যদি আমার হয় টিভি, তাহলে টিএইচ ইজ ইকুয়াল টু টিভি। নইলে কিন্তু এটা কনভার্স করবে না। যদি এরকম হয় তাহলে যেটা ঘটবে যে এটা এই মাঝখানে চলে আসবে, কিন্তু এটা ফোকাস পয়েন্টে আসতে পারে তার আগে চলে আসে, তার মানে এটা অনেকটা এরকম হয়ে গেছে। আবার যদি কম হয় তাহলে যেটা হবে যে হরিজন্টাল ডিস্টেন্সটা পার হয়েছে কিন্তু ভার্টিক্যাল ডিস্টেন্সটা পারেনি, তার মানে এরকম হয়ে গেছে। এটা ছিল আমাদের অরিজিনাল এফ, কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমার এটা ছোট বড় হয়ে যাচ্ছে, তাহলে আমার ডিজায়ার যে সেট আপ, সেই সেট আপটা আমি পাচ্ছি না, সেই সেট আপটা আমার কম বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে কিছু অ্যালজেব্রা প্রয়োগ করি। এখন আমি চাইলে এটাকে লিখতে পারি এফ বাই ভি এইচ। এখানে ভিএইচ মানে হলো হরিজন্টাল ভেলোসিটি, আর আমি এখানে লিখতে পারি জি বাই ভি। এখানে আসলে 2 হবে, যে আমাকে এখানে রিলেটিভ ভেলোসিটি বিবেচনা করতে হবে, 2v ভি। এটা হলো আমার এটার একটা পরিবর্তিত ফর্ম। আর এখানে যদি আমি ধরো যে পার্টিকেল দুটা মাসও ধরো সেম, তাহলে আমি যদি সেটা তাহলে আমি যদি সমীকরণ উভয় পক্ষকে এম দিয়ে গুণ করি, তাহলে আমার হবে এফ বাই এম ভি ভি জি বাই 2, সরি এখানে হবে ভি এইচ আর এখানে হবে ভি ভি। তাহলে আমার এখানে যেটা দাঁড়ালো সেটা হলো যে জি বাই এফ ইজ ইকুয়াল টু পি এইচ বাই পি ভি, নাকি সরি আমার এখানে ভুল হয়েছে, পি ভি ডিভাইডেড বাই পিএইচ। এখন আমরা কাজ করার মতো কিছু পেয়েছি, মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আমাদেরকে এফ জানতে হবে, আমরা জি জানি। আর আমরা যদি এই বিমের আমরা যদি কোনোভাবে তার গতির পরিবর্তনটাকে যদি আমরা ট্র্যাক করতে পারি, তাহলে আমরা আলটিমেটলি তাদের মোমেন্টামের পরিবর্তনটাকেও বের করতে পারবো এবং আমরা এফটাকে বের করতে পারবো। তাহলে এখন আমরা এই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করি। আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে যখন এই ফ্রিঞ্জ ফিল্ডের মধ্যে ঢুকবে, তখন দেখা যাবে যে কিছু ভার্টিক্যাল এবং কিছু হরিজন্টাল
মোমেন্টামের চেঞ্জ হলো, যেহেতু ফোর্স আছে তার মানে বলের একটা ঘাত আছে ইন্টিগ্রাল অফ এফ ইন্টু ডিটি, আর বলের ঘাত যেহেতু আছে তার মানে মোমেন্টামের চেঞ্জও আছে, এবং মাঝখানেও ফোর্স আছে এবং মোমেন্টামের চেঞ্জ আছে, আমরা সেটা বের করতে পারবো, এবং সাইডে এবং এই সাইডেও সেম ঘটনা ঘটবে। তার মানে আমরা এই ইকুয়েশনটাকে, যেখানে একটা কাজে আমরা এখন এই ইকুয়েশনটাকে বেস ধরে আমরা এই ফোকাস পয়েন্টটাকে বের করার জন্য কিছু কাজ করতে পারি। এখন কিন্তু তোমরা আমরা এর আগে যে কোশ্চেনগুলো করেছি আর এই যে কারেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু একটা ক্রুশিয়াল পার্থক্য লক্ষ্য করতে পারলে, সেটা হলো যে আগের কোশ্চেনগুলো যথেষ্ট পরিমাণে সেগমেন্টেড হয়েছে, ওইখানে তুমি আসলে তোমার কাজ দিয়ে কোথায় যাচ্ছ সেটা তোমাকে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। যেমন আমরা আজকে যে পার্ট ডি করলাম, পার্ট ডির কথাই ভাবো না কেন, আমরা D1-এ একটা এনার্জি বের করলাম, D2-তে একটা এনার্জি বের করলাম, আর আমাদের বলা ছিল যে যদি E1 = T2 হয় তাহলে আমরা সুপার কন্ডাক্টিভিটি ব্রেক করার জন্য যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দরকার সেটা বের করতে পারবো। আমরা একটা ইকুয়েশন বসিয়েছি, কিছু ট্রান্সফরমেশন করেছে, আর আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে পেয়ে গেছি। কিন্তু যদি ধরো যে কোনো সেগমেন্টেশন যদি ওই প্রবলেম না থাকতো, তাহলে আমাদেরকে ভাবতে হতো যে আমরা কি করে ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে বের করব, কারণ সেটাই ছিল আলটিমেট গোল। তাহলে আমাদেরকে তখন ভেবে বের করতে হতো যে আমাকে আগে কুপার পেয়ার থাকা অবস্থায় আমাকে যে এনার্জি E1 সেটা বের করতে হবে, তারপর প্যারাম্যাগনেটিক ইফেক্ট চালু হওয়ার পর যে এনার্জি সেটা বের করতে হবে, এবং সেই দুটোকে সমান ধরার পর আমি আমার ডিজায়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা বের করতে পারবো। তো এই কারণেই দেখা যায় যেসব ফিজিক্স কম্পিটিশনে তোমার কোশ্চেনগুলো খুব বেশি সেগমেন্টেড থাকে না। যেমন ধরো যে ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াড, এখানে কিন্তু কোশ্চেনগুলো একদমই সেগমেন্টেড থাকে না। এরা সরাসরি একটা স্টেটমেন্ট দেয় এবং স্টেটমেন্ট থেকে যে তোমার ওই স্টেটমেন্টে যে ফিজিক্যাল ফেনোমেনন বর্ণনা করেছে তার ফাইনাল কিছু আউটকাম একটা বা দুইটা বা তিনটা কোশ্চেনে আস্ক করে, এবং তোমাকে অনেক ফান্ডামেন্টাল বেসিক থিঙ্কিং করে তোমাকে বের করতে হবে হয় যে আগে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে, দিয়ে তারপর তোমাকে অ্যাপ্রোচটা করতে হয়। এরকম আরেকটা উদাহরণ হতে পারে নর্দিক বাল্টিক ফিজিক্স অলিম্পিয়াড। ঠিক আছে, আরও কিছু অলিম্পিয়াড আছে, ইউরোপের কিছু দেশের ফিজিক্স অলিম্পিয়াডে এভাবে হয়। আর যদি প্রশ্ন খুব সেগমেন্টেড থাকে তখন দেখা যায় যে আমাদেরকে অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করতে হয় না, আমরা তখন খালি ক্যালকুলেশন করি, এরপর দেখা যাচ্ছে যে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি বা আরও অন্য কিছু কাজ করে আমরা আমাদের ফাইনাল গোলটা অ্যাচিভ করে ফেলি। কাজে তোমরা এরপর থেকে যখন প্রবলেম সলভিং করবে তখন চেষ্টা করবা যে কোশ্চেন যদি সেগমেন্টেড থাকে তাহলে সেই সেগমেন্টেশনের মধ্যে কি মেকানিজম কাজ করছে সেটা তোমরা ভেবে বের করার চেষ্টা করবা। তোমরা ধরো যে কোনো একটা পাঠ করার পর তোমরা নিজেদেরকে প্রশ্ন করবা যে এটা এভাবে কেন আসলো, আমি কি অন্য কোনোভাবে চেষ্টা করতে পারতাম না। তারপর তুমি দেখা যাচ্ছে যে তুমি নিজেই এখানে কি অ্যাপ্রোচটা ইউজ করা হয়েছে এবং কেন ইউজ করা হয়েছে সেটা তুমি ভাবতে থাকবা। তাহলে দেখা গেলো যে যদি বাই চান্স তোমাদের FYFOতে বা অন্য কোনো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে যাওয়ার সৌভাগ্য, এবং যদি দেখো যে কোশ্চেন খুব বেশি সেগমেন্টেড নাই, তাহলে তোমাদের খুব বেশি প্রবলেম ফেস করতে হবে না। এখন ধরো যে তুমি এই টাইপের অ্যাপ্রোচ ভেবে বের করার প্র্যাকটিস তুমি একদমই করলে না, তাহলে দেখা গেলো যে তুমি সিলেকশন টেস্টে বা ইন্টারন্যাশনাল কোনো একটা কম্পিটিশনে যখন তুমি হুট করে এই ধরনের প্রবলেম পাবো তখন তুমি অনেক বাধার মধ্যে পড়ে যাবে, অনেক কঠিন একটা অবস্টেকল তোমার সামনে চলে আসবে। তো আশা করি আমি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা তাহলে এই অ্যাপ্রোচের উপর বেস করে কাজ করা শুরু করব। এখন আমরা প্রথমে যে অংশটুকু নিয়ে অ্যানালাইসিস করবো সেটা হলো যে এই ফ্রিঞ্জ ফিল্ডটা নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করব। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা সাইড ভিউতে যেটা দেখেছিলাম
যে এটা অনেকটা এরকম ছিল, এটা ধরো জি, এটা হলো এক্স, তার মানে আমার জি অ্যাক্সিসে আমার জি অ্যাক্সিসটা হলো এক্ষেত্রে আমার হরিজন্টাল এবং এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল এবং এক্স অ্যাক্সিসটা হলো আমার হরিজন্টাল। তার মানে আমরা যখন মোমেন্টাম হিসাব করব তখন আমরা জি অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের মোমেন্টাম হিসাব করব, আমরা অন্য কোনো মোমেন্টাম নিয়ে হিসাব করব না, কারণ সেই মোমেন্টাম দিয়ে আমাদের কিছু যায় আসবে না প্রবলেমে। তো আমরা যে ভেলোসিটিটা পেয়েছিলাম সেখানে যেটা ছিল সেটা হলো যে একটা এক্স কম্পোনেন্ট ছিল এবং ওয়াই কম্পোনেন্ট ছিল। এখন ভেলোসিটি ওয়াই কম্পোনেন্টের পরিবর্তনে যেহেতু আমরা মাথা ঘামাবো না, কাজে আমরা খালি এক্স অ্যাক্সিস বা জি অ্যাক্সিসের যে পরিবর্তন সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হলো যে আমি এখন যদি যেহেতু আমাদের কেবলমাত্র বিএক্স দেওয়া আছে এবং আমরা যেহেতু কেবলমাত্র ভেলোসিটি এক্স বা ওয়াই কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারবো, কাজে আমাদের একমাত্র ফিজিবল ফোর্সের কম্পোনেন্ট যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো সেটা থাকবে জি অ্যাক্সিসে। কারণ এফ জি বের করার সময় তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কিউ ভিএক্স বিওয়াই মাইনাস ভিওয়াই বিএক্স, এই কম্পোনেন্টটা তোমাকে বের করতে হয় এবং আমার এই কম্পোনেন্টের দরকার নেই, কিন্তু এই কম্পোনেন্টটা আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো। এই কম্পোনেন্টটা হলো ফিজিবল। এবার দিয়ে আমার এই ম্যাগনেটিক ফোর্সের অন্য যে কোনো কম্পোনেন্টের অন্য যে কোনো অংশ কিন্তু আমার ফিজিবল নেই, একটাই আমার এই কোশ্চেনের আলোকে ফিজিবল। কাজেই আমি এখন এই একটা নিয়েই কাজ করব। তাহলে আমার এই প্রবলেমের ক্ষেত্রে এফ জি হলো মাইনাস কিউ ভিওয়াই বিএক্স। এখন আমি ভিওয়াই বসাবো ভি সাইন থেটা ইন্টু বিজি ডিভাইডেড বাই স্মল বি। এটা গেল আমার এফ জি, এবং আমার এক ফোর্স বের করলে হবে না, আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হলো যে মোমেন্টাম। সো মোমেন্টামের চেঞ্জ বা বলের খাত বা ইম্পালস। তাহলে এফ ইন্টু ডিটি উইল বি ইকুয়াল টু, এখানে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হলো যে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার যেটা হবে যে আমাকে তাহলে বের করতে হবে যে এই পি অংশটুকু পার হতে আমার কী পরিমাণ টাইম লাগবে, এবং সেই টাইমটা হলো, আগে এফটা লিখে নিই, পিজি বাই বি বাই ভিএক্স, মানে বিমের ভেলোসিটিটা হরিজন্টাল কম্পোনেন্ট, যেটাকে আমি এভাবেও লিখতে পারি ভি কস থেটা। তাহলে মাইনাস কিউ ভি সাইন থেটা বাই কস থেটা হলো, আমার ভিটা আমার বাদ চলে যাবে, ভি বা বিও বাদ, তাহলে আমার থাকলো কিউ টেন থেটা বি আর জি। এটুকুই থাকলো আমার ফাইনাল এক্সপ্রেশনে। এবং আমরা যদি এইদিকে অ্যানালাইসিস করি তাহলে আমরা এই একই পরিমাণ চেঞ্জই পাবো। তাহলে আমাদের ফাইনাল পিজি দাঁড়ালো -2। ঠিক আছে, আমার এটাই দাঁড়ালো পিজি -2। আচ্ছা, এটা আমি আপাতত মুছে দিই। গুড। এখন আমাদের থেটার মান দেওয়া, মানে এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে আমাদের এই থেটা পার্টটা নিয়ে।
এখন আমরা যদি কোনোভাবে ট্যান থিটাটাকে রিড করতে ট্যান থিটাটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা আরও একটা এলিগেন্ট ফাইন অ্যান্সার পাবো। যেহেতু দেওয়া আছে কিন্তু তারপরও এটার মান নিয়ে খানিকটা অ্যাম্বিগুইটি আছে এবং দেখা যায় যে এটা যেহেতু মান অনেক ছোটো কাজে দেখা যাবে যে হয়তো এক্সপেরিমেন্টের সময় মানে এরকম কোনো একটা অ্যাপারেটাসের উপর এক্সপেরিমেন্ট করে যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখন দেখা যাবে যে হয়তো এই ট্যান থিটাটা ভালোভাবে মেজার করা যাবে না। ওই কারণে আমরা এখন এই ট্যান থিটাটাকে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। আর এক্ষেত্রে আমরা যেহেতু পি জেড বের করেছি কাজে আমাদের এখন পি এক্সটা বের করতে হবে। আর এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমাদের যেহেতু এটা অ্যাঙ্গেলটা ছোটো কাজে আমরা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে পারি, তাহলে তখন হবে এম ভি কস থিটা এম ভি। আমরা এইভাবেও তাহলে আমাদের হরিজন্টাল যে মোমেন্টাম সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের খালি যেটা বাকি আছে সেটা হলো যে এটাকে আমাদের কোনোভাবে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমি যে ফ্যাক্টটা ইউজ করব সেটা হলো যে টপ ভিউতে আমি যেরকম বলেছিলাম যে এটা হলো অ্যাকচুয়ালি একটা বৃত্তের আর্ক এবং যেহেতু এটা বৃত্ত হয়ে ঘুরেছে তার মানে এটার মধ্যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছিল এবং সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা ছিল এই কনস্ট্যান্ট যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে এখন আমি যদি রেডিয়াস তাহলে এখন আমি চেষ্টা করব যে এখান থেকে কোনোভাবে এই ট্যান থিটা বা যেহেতু আমার অ্যাঙ্গেলটা ছোটো কাজে আমি ট্যান থিটাকে সাইন থিটার সমতুল্য ধরতে পারি এবং সাইন থিটার কোনো একটা এলিগেন্ট এক্সপ্রেশন বের করার জন্যে। এখানে আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো যে যেহেতু এটা অ্যাঙ্গেলটা ছোটো কাজে আমরা এই আর্কটাকে এল এর সমান ধরতে পারি এবং সেক্ষেত্রে যেটা হবে যে এটা যদি মানে এটা যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার হলে আমার যেটা হবে সেটা হলো যে আর ইন্টু টু থিটা মানে অ্যাঙ্গেলের পার্থক্য হলো টু থিটা, এখানে প্লাস থিটা এখানে মাইনাস থিটা আছে কাজে অ্যাঙ্গেলের পার্থক্য হলো টু থিটা উইল বি ইকুয়াল টু এল বা আর উইল বি ইকুয়াল টু এল বাই টু থিটা। এখন আমি তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশনটা লিখব এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কিউ ভি বি। মানে এই ভি আর বি যেহেতু প্রায় সমকোণে আছে কাজে আমি অত থিটার রাশি নাটকে আমি সরাসরি লিখে দিয়েছি। তাহলে এখন যেটা ঘটলো সেটা হলো V is equal to VRB QRB divided by M। আচ্ছা দেখি একবার চেক করে QRB, হ্যাঁ ঠিক আছে। এখন আমি তাহলে আর এর মানটা সাবস্টিটিউট করে দেব QB L by M টু থিটা। আর টু থিটা যেহেতু আছে কাজে আমি এখানে আরেকটা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো সেটা হলো যে থিটাকে আমি সাইন থিটা ধরে নেব। তাহলে আমার তাহলে এই চিত্রের দরকার নাই। তাহলে আমার tan theta sin QBL divided by 2VM। আচ্ছা ঠিক আছে কি থিটা এখানে নিয়ে গেলাম তাহলে QBL divided by 2VM, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমি পিজেডটাকে আরও ভালো করে লিখতে পারি
pz is equal to minus 2qp qbl divided by 2bm 2 bar 2bm into g. My PM এখন আমি আমার নোট থেকে একটু মিলাই নিব যে এ পর্যন্ত আমি যতটুকু করেছি ততটুকু সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, পিজেড এর এক্সপ্রেশনও ঠিক আছে, পিএম এর এক্সপ্রেশনও ঠিক আছে। তাহলে আমি আমাদের অ্যাপ্রোচ করার জন্য যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা আমি এখন ইউজ করব। G/F is equal to PG/PX নাকি এটা আচ্ছা, আমি একটা কুইক চেক করে নিই। এটা হলো আমার এক্ষেত্রে হরিজন্টাল, এটা হলো আমার ভার্টিক্যাল, তাহলে হরিজন্টাল বাই হরিজন্টাল, ভার্টিক্যাল বাই ভার্টিক্যাল। হ্যাঁ ঠিক আছে। বা 1/f will be equal to, আচ্ছা G/F এ লিখি, এখন যেহেতু আমার মাইনাস আছে কিন্তু আমাদের ফোকাস যেহেতু মাইনাস ওয়ানের কাজে আমি এখানে পিজের যে অ্যাবসোলুট ভ্যালু সেই অ্যাবসোলুট ভ্যালুটা আমি নিব, q² p² gl by mv divided by mv। Wait, এটাই হলো আমাদের নির্ণয় ফোকাস লেন্থ, m² v² ডিভাইডেড বাই q² b² l²। আর আমাদের এখানে একটা 2 ছিল, কাজেই সো এটাই হলো আমাদের ফোকাল লেন্থের সমীকরণ। কাজে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আসলে খুবই ইনটুইটিভ একটা প্রশ্ন, এবং তোমার যদি ডাইনামিক্স সম্পর্কে যদি খুব ভালো এবং ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে তোমরা যে ইকুয়েশন পর বেস করে আমরা এত ক্যালকুলেশন করতে পারলাম সেই ইকুয়েশনটাই তোমরা বের করতে পারতে না, এবং কনসিকুয়েন্সিয়ালি তোমরা এই কনক্লুশনে তোমরা পৌঁছাতে পারতে না।
এখন আমরা আজকের ফাইনাল প্রবলেম নিয়ে কথা বলবো, এবং এটা এসেছে 2012 সালে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে, এবং এটা হলো 2012 সালে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডের থিওরিটিক্যাল কোশ্চেন 1। এবং এটা খুব একটা ইন্টারেস্টিং ফেনোমেনন এবং খুবই কমন একটা ফেনোমেননের উপর একটা প্রশ্ন। এই ফেনোমেননটা হয়তো তোমাদের মধ্যে অনেকে দেখেছো, সেটা হলো যে তোমরা একটা ম্যাগনেটকে যদি একটা হলো কপার বা একটা হলো অ্যালুমিনিয়াম টিউবের মধ্যে যদি তোমরা দাও, তাহলে বা হলো কপার টিউবের মধ্যে দাও, তাহলে তোমরা হয়তো দেখতে পাও যে ওটা স্লো হয়ে গেছে, মানে নর্মাল গ্র্যাভিটির সূত্র সেখানে কাজে লাগে না। এর কারণ হলো সেখানে সামহাও একটা অপোজিং ফোর্স তৈরি হয়েছে, এবং সেই ফোর্সটার কারণে সেটা স্লো হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে খুবই আস্তে আস্তে সেটা নিচে নামছে, এবং যখন পাইপটা থেকে বের হয়ে যায় তখন আবার সেই ফোর্সটা ভ্যানিশ হয়ে যায় এবং গ্র্যাভিটি তার ফুল এফেক্ট দেখাতে থাকে। তো এই ফেনোমেনের উপর বেস করে দ্য ড্র্যাগ অন এ ফলিং ম্যাগনেট হেডলাইনে কোশ্চেনটা দেওয়া আছে, এবং কোশ্চেনে সেই সাথে ট্রিবিউট দেওয়া আছে জেমস এইচ জিন্সকে, যিনি এই ফেনোমেননের প্রথম ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিয়েছিলেন। তো এই প্রবলেমটাকে অ্যাটাক করার আগে আমাদেরকে প্রথমে কিছু প্রিলিমিনারি জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হবে। সেটা হলো যে একটা রেজিস্টিভ ফোর্স যেটা ভেলোসিটির সাথে সমানুপাতিক, সেই রেজিস্টিভ ফোর্সের আন্ডারে এবং গ্র্যাভিটির এফেক্টে একটা পার্টিকেলের ডাইনামিক্স কীরকম হয়। তো তার ইকুয়েশন অফ মোশন হয় একটা এরকম, mg = mg - kg। এখানে হলো জি অ্যাক্সিস বা এই অ্যাক্সিসে বস্তুর অবস্থান, এবং ডাবল ডট দিয়ে বোঝানো হচ্ছে যে সে অ্যাক্সিস অ্যাক্সেলারেশন, সিঙ্গেল ডট দিয়ে বোঝানো হচ্ছে ভেলোসিটি। এখানে ডটগুলো আসলে এক একটা করে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। এই নোটেশনটা অনেক জায়গায় থাকে, আশা করি তোমার নোটেশনটা এখন থেকে চিনে রাখবে। তো প্রথমে আমার চেয়েছে যে টার্মিনাল ভেলোসিটি কত হবে। তো যখন আমি এখানে যেটা ঘটে যে যখন এর ধরনের কোন একটা ইকুয়েশন আন্ডারে মোশন শুরু হয় তখন গতি বাড়তে থাকে, কিন্তু যত সময় যায় গতি বাড়ার হার বা অ্যাক্সেলারেশন কমতে থাকে এবং একসময় জিরো হয়ে যায়। জিরো হয়ে যাওয়ার পর বেগ আর চেঞ্জ হয়, তখন যে বেগটা পাই সেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। তো এই ইকুয়েশনের আন্ডারে মোশন হলে টার্মিনাল ভেলোসিটি জানতে চেয়েছে। তো এটা আসলে খুবই সোজা, টার্মিনাল ভেলোসিটিতে অ্যাক্সেলারেশন জিরো হয়, তাহলে একটা vt = mg/k। এটা খুবই ট্রিভিয়াল একটা প্রশ্ন, এবং এটা দেখা যায় যে অনেক সময় আসে, করতে করতে তোমাদের অনেকেরই মুখস্থ হয়ে যাবে। এবং এটা হয় যে কিছু কমন কোশ্চেন দেখা যায় যে অলিম্পিয়াডে বারবার আসে, এবং সেগুলো আসলে কাইন্ড অফ মেমোরাইজড হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে মেমোরাইজড হয়ে যায়। এখন আমরা দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টে যেটা চেয়েছে সেটা হলো যে সময়ের সাথে জি এর অবস্থান বা জি অফ টি, সেটা আমাকে বের করতে হবে, যেখানে আমি ইকুয়েশন অফ মোশন হলো mg = mg - kg। তো এখন আমি যেটা করবো যে জি ডবল ডট থেকে জি ডটে যাবো, জি ডট থেকে জিতে যাব, মানে আমি দুইবার ইমপ্লিকেশন করব। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমরা এমন কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাও যেখানে কোনো একটা রাশিটার নিজেরই ডিফারেন্সিয়েশনে গুণিতক বা তার সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা সমতুল্য হয়, তখনই তোমরা বুঝে যাওয়া যে সেটা হলো একটা সেখানে একটা এক্সপোনেনশিয়াল রাশি থাকবে। এখন যদি কনস্ট্যান্ট থাকে, এখন যদি ইকুয়েশনে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, তার মানে তুমি বুঝতে পারবা যে সেই আমার যে রাশিটা বের করতে হবে সেই রাশিতে একটা কনস্ট্যান্ট টার্মও থাকবে। কাজে আমি এখন ধরে নিব যে জি ডট = e⁻−k/mt + c। k/mt ধরলাম কেন? কারণ আমার এখানে একটা গুণিতক আছে, এবং আমরা জানি যে ই এর সাথে যেটা গুণিতক হিসেবে থাকে ওটা ডিফারেন্সিয়েশন করলে সেই গুণিতকটা বের হয়ে আসে। মানে ই এর সাথে যদি আমার ডিফারেন্সিয়েট করা রাশি এবং তার সাথে গুণিতক থাকে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে গুণিতকটা বের হয়ে আসবে।
কাজে আমি ধরলাম যে জি ডট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে এম বাই টি প্লাস সি। তাহলে আমি যদি এটা এখানে বসায় দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো যে মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এম টি will be equal to g minus km the e to the power minus k by mt minus k by mc। তাহলে g will be equal to k by mc। তাহলে আমার c এর মানটা হবে gm by k, এটা হবে আমার c এর মান। তাহলে যেটা হবে c এর সাথে এটা গুণ করলে m by k আর k by m পড়াশোনা ক্যান্সেল করে তার থাকবে মাইনাস জি প্লাস জি মাইনাস জি ইজ ইকুয়াল টু জিরো। আমার ইকুয়েশনটা মিলে যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম যে জি ডট ইজ ইকুয়াল টু এটা। এখন এটাকে আমি যদি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে আমি পেয়ে যাবো জি। তাহলে জি ইজ ইকুয়াল টু মাইনাস m by k e to the power minus k by mt plus gm by kt। এটা হলো আমার অ্যান্সার। এখন তুমি যদি চেক করতে চাও তাহলে তুমি চেক করতে পারো, তুমি এটা দুইবার ডিফারেন্সিয়েট করবা, দিয়ে তারপর মান বসাবা, সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করবা, দিয়ে তারপর মান বসাবা, দিয়ে দেখবা যে দুটো একদম মিলে যাচ্ছে। তো আমি এখন জি অফ টি বের করতে সক্ষম হয়েছি। এবং এরই সাথে আজকে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করলাম। আমরা এরপরে যে মেন পার্ট আছে সেই মেন পার্টটা সামনের দিন থেকে এক্সপ্লোর করা শুরু করব, এবং আমি এই কোশ্চেনটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে তোমাদের মধ্যে যদি কেউ এই প্রবলেমটা নিজে নিজে সলভ করতে উৎসাহ তাহলে তোমরা যাতে সলভ করতে পারো। সো হ্যাপি প্রবলেম সলভিং টিল উই মিট এগেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।